আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিং। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এরকম বেশ কিছু ঘটনায় স্পষ্ট হয়ে উঠছে দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বা জটিল করে তোলা হচ্ছে। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, অন্তর্বর্তী সরকার যখন নির্বাচনের পথে হাঁটছে তখন কয়েকটি দল দলীয় স্বার্থে নানা শর্ত আরোপ করছে। এর মধ্য দিয়ে নির্বাচনে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মন্তব্য করেন, যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে না ততক্ষণ গণতন্ত্র সুরক্ষিত হবে না। কোনো রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে। নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে। কম্বাইন্ড সনদ বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ 227 জন শিক্ষককে 4 ঘন্টা অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে জরুরি সভা চলার সময় তাদের অবরুদ্ধ করা হয়। সকাল থেকে পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে জড়ো হন। দুপুর 1:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে আশানুরূপ ফল না হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে কক্ষে তালা লাগিয়ে দেন। শিক্ষার্থীরা বলছেন, কম্বাইন্ড সনদ বাস্তবায়ন করতে হবে, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কম্বাইন্ড ডিগ্রির পাশাপাশি বিএসসি ইন অ্যানিম্যাল হাজবেন্ডারি, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন রাখার সিদ্ধান্ত নেয়। এ নিয়ে কথা বলতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি তত্ত্ব বিভাগের অধ্যাপক আহমেদ খায়রুল হাসান। জনাব খায়রুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে শিক্ষার্থীরা মূলত কি দাবি আদায়ে আপনাদের অবরুদ্ধ করে রেখেছেন? দুঃখিত, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা বরং চলে যাচ্ছি পরের খবরটিতে। শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় সোমবার রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। পুরো এলাকায় এখন থমথমে পরিস্থিতি। এর আগে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ চলে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্তত 200 জন আহত হয়েছেন। আটক করা হয়েছে একজনকে। শনিবার এক ছাত্রীকে বাসার দারোয়ানের মারধরের জেরে রাতভর সংঘাতে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা। শনিবার রাতে এক ছাত্রীকে দারোয়ানের মারধরের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। রোববার সকালে নিরাপত্তা সহ 4 দফা দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে আবারও ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্লাস বর্জন করে জড়িতদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে 2 নম্বর গেট এলাকায় আবারও শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলে সংঘর্ষ। দারোয়ানের সাথে একটু ঝামেলা হয়, হয়তো যে বাসার নির্দেশনা আছে এর থেকে একটু পরে যাওয়া হয়, যার ফলে ওনার সাথে দারোয়ান কথা কাটাকাটি করে। এক পর্যায়ে ওনার ভাষ্যমতে দারোয়ান ওনাকে গায়ে আঘাত। তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আমাদের সবার উপর অতর্কিতভাবে হামলা চালায়। যখন আমাদের উপর হামলা চালায় তখন আমাদের অসংখ্য ভাইয়ের কোপ দেয়, চাইনিজ ফুয়েল দিয়ে, তারপর আমাদের এই যে হকি স্টিক দিয়ে সবকিছু দিয়ে তারা প্রস্তুত ছিল। সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে 0 পয়েন্টে যান উপাচার্য, উপ উপাচার্য সহ প্রক্টর। এ সময় পুলিশের উপর ক্ষোভ জানায় প্রশাসন। আমরা পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ আমরা নিরাপত্তা বাহিনী সহ একসাথে বসে
আমরা এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। সংঘাতের জেরে ক্লাস বর্জন করছেন শিক্ষার্থীরা, আর পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে রাতভর দফায় দফায় এই সংঘাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, পুলিশ, স্থানীয়রা সহ প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন। অন্তত ৩০ শিক্ষার্থীকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেনাবাহিনীর সহায়তায় পরে পরিস্থিতি ভোরে নিয়ন্ত্রণে আসে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে নতুন শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল। এই সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তালা দেওয়ায় বন্ধ হয়ে যায় শেষ দিনের মনোনয়ন ফর্ম বিতরণ। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতিও হয়। পরে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বাড়ানো হয় 2 ঘন্টা। রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে সকালে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্রদল। এ সময় বিশ্ববিদ্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের গেটে তালা দিয়ে মনোনয়নপত্র বিতরণ বন্ধ করে দেওয়া হয়। পরে তাদের দাবির সাথে একাত্মতা জানান বেশ কয়েকজন শিক্ষকও। আমাদের তফসিলও কিন্তু 3 থেকে 4 বার চেঞ্জ হয়েছে। এটাও কিন্তু আমাদের যে একটা পূর্ব পরিকল্পনা কিনা সেটা আমার একটা সংশয় আছে। ছাত্রদলের ঘাড়ের উপর দোষ চাপিয়ে প্রশাসন তার গাফিলতির পরিচয় দিচ্ছে, বা তার যেই গাফিলতি বা তার যেই পরিকল্পনা সেটাকে ঢাকতে চাচ্ছে। ডাকসু এবং জাকসু এরা কিন্তু সবাই ভোটাধিকার পেয়েছে, পাশাপাশি অনেকে প্রার্থীও হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেটা করেনি। কেন করেনি এটা আমার নিজেরও প্রশ্ন। তবে মনোনয়নপত্র বিতরণ বন্ধ রাখার প্রতিবাদ জানায় সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয় এবং হাতাহাতির ঘটনাও ঘটে। পরে শিক্ষার্থীরা তালা ভেঙে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন। এরপর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয় আবারও। আমাদের মনোনয়ন ফর্ম বিতরণ চলতেছে, সকল শিক্ষার্থীরা মনোনয়ন ফর্ম নিচ্ছে এবং আমাদের বিশ্বাস এখনো পর্যন্ত পর্যাপ্ত সময় আছে মনোনয়ন ফর্ম নেওয়ার। যে এবার রাকসু হচ্ছে, পরের বছর আবারও 1 বছর পরে, ঠিক 1 বছর পরে আবার রাকসু আয়োজন করতে হবে। তাহলে তো আমার প্রথম বর্ষের শিক্ষার্থী ভাই বোনেরা অংশ নিতে পারে। পরিস্থিতি যখন শান্ত হয়েছে তখন থেকে কমিশনের সিদ্ধান্ত হয়েছে আমাদের ফর্ম বিতরণ কার্যক্রম চলবে। সেই মোতাবেক আমরা ফর্ম বিতরণের কার্যক্রম শুরু করেছি এবং ছাত্রছাত্রীরা আপনারা দেখছেন যে উৎসবমুখর পরিবেশে তারা ফর্ম সংগ্রহ করছেন। আমরা আশা করছি যে নির্ধারিত সময়ের ভেতরে যারা ফর্ম নেয়ার তারা চলে আসবেন এবং আমরা ফর্ম বিতরণ কার্যক্রম শেষ করতে পারব। বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্রছাত্রীদের ভোটার করার দাবিতে এর আগেও বিক্ষোভ হয়েছে। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিটের শুনানি মঙ্গলবার সকালে বিচারপতি SK তাহসিন আলী ও হাবিবুল গনির আদালতে এই রিটটি করা হয়। ডাকসুর অপরাজেয় 71, অদম্য 24 প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক BM ফাহমিদা আলম এই রিট দায়ের করেন। রিট আবেদনে বলা হয়েছে 5 আগস্টের আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন SM ফরহাদ। এরপরও তিনি কিভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে প্রার্থী হলেন এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এবার ডাকসুর 28টি পদের বিপরীতে মোট 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার পর দেশে উদ্ভূত পরিস্থিতিতে জামায়াতের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর বিএনপি এবং এনসিপির সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেন। এরপর এনসিপির সঙ্গে এবং বিএনপির সঙ্গে সন্ধ্যা 7:30টায় বৈঠক হবে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে দেশের বর্তমান এবং রাজনৈতিক পরিস্থিতি সহ নির্বাচন ইস্যুতেও আলাপ হতে পারে বলে জানিয়েছেন দলগুলোর নেতারা। ধীরে ধীরে উন্নতি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্বাস্থ্যের অবস্থার। দ্রুতই তাকে আইসিইউ থেকে নেওয়া হবে সাধারণ বেডে। দুপুরে এ তথ্য জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে সেনাবাহিনীর কতিপয় সদস্য মব করে নূরসহ অন্য নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানের।
নাক ও চোয়ালের হাড় ভাঙা, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ 4টি সমস্যা নিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ধীরে ধীরে উন্নতি হচ্ছে তার শারীরিক অবস্থার। নূর কথা বলতে ও বুঝতে পারছেন বলে জানিয়েছে হাসপাতাল সংশ্লিষ্টরা। আসলে ফ্র্যাকচারের তো কোনো ওষুধ লাগে না, ফ্র্যাকচার টাইম দিলেই অটোমেটিক্যালি হিল হয়ে যায়। তো এখন এইসব ফ্র্যাকচার হিল হতেও ধরুন 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে, কিন্তু তার জন্য ওনাকে কিন্তু হাসপাতালে থাকাটা জরুরি না। এদিকে হামলার ঘটনায় জড়িত সেনা সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সামরিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের। সেনাবাহিনীর কতিপয় সদস্যরা আমাদের উপরে হামলা করলো, এখন এই হামলার ঘটনাকে সেনাবাহিনী বলছে মব। এইটা কোনোভাবে মব হতে পারে না, আর যদি মব হয়েও থাকে সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। নূরকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। নূরের চিকিৎসার খোঁজ নিতে রোববার দুপুরে হাসপাতালে আসেন তিনি। সে তার একটি প্রতিবাদ জানাচ্ছে, সেখানে কোনো সন্ত্রাসী সহিংস কোনো ঘটনা সেখানে ঘটেনি, কিন্তু তার উপরে এই যে আঘাতটা নির্মমভাবে, সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। নূরের উপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিস্টরা নৈরাজ্য সৃষ্টি করতে পারে। গেল 13 মাসে ঢাকা ও আশপাশে 1604টি অবরোধ হয়েছে বলে সাংবাদিকদের জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গেল সপ্তাহে নানা ঘটনায় উত্তপ্ত রাজনীতির মাঠ। এর মধ্যে শিক্ষার্থীদের আন্দোলন, রাজনৈতিক দলের অফিসে হামলা, হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল অন্যতম। এ ব্যাপারে রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক বসে। পরে সাংবাদিকদের সাথে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ক্ষুদ্র ও দলীয় স্বার্থ পরিত্যাগ করে ঐক্য ধরে রাখতে হবে। এ ঐক্যে ফাটল ধরলে বিদেশে পলাতকরা দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করবে। জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে, এর মধ্যে কিন্তু ফ্যাসিস্টরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ হওয়া নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপর। আইন শৃঙ্খলা বজায় রাখতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। আর জনগণের অবাধ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টি গুরুত্বপূর্ণ, যে বিষয়টি রাজনৈতিক দলগুলো নিশ্চিত করতে হবে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পুলিশ নিষ্ক্রিয় নয়। শনিবার কাকরাইলে অগ্নিসংযোগের আগে পুলিশ অ্যাকশন নিলে বলা হতো শান্তিপূর্ণ অনুষ্ঠানে পুলিশ বাধা দিচ্ছে। আগুন ধরা পড়ে যে সময় বাধা দিছে, সেই সময় কিন্তু আপনারা কিছু বলেন নাই। ভালো কথা যে আপনারা বলেন নাই, কিন্তু নিয়মটা হয়তো ছিল যে আগুনটা ধরার আগেই কিন্তু অ্যাকশনে যাও। আবার যদি অ্যাক্টিভ হয় সেই সময় বলে যে পুলিশ ওভার করে ফেলছে। উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও এর আশপাশের সড়কে 123টি সংগঠন অবরোধ করেছে 1604টি। বলেন, প্রতিবাদ করার অধিকার সবার আছে, কিন্তু সেটা যেন জনদুর্ভোগ তৈরি না করে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক বছরে দ্বিতীয়বার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্পূরক তালিকায় মোট ভোটার 12,63,07,504 জন। রোববার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, 31শে আগস্ট পর্যন্ত মোট ভোটারের মধ্যে নারী 6,22,05,819 এবং পুরুষ 6,41,04,55 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার 1,230 জন। সচিব জানান, 1,37,642 জন নতুন অন্তর্ভুক্ত হয়েছেন। এদিকে 1,038 জনের মৃত্যু হওয়ায় তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,41,455, 6,22,05,819 জন মহিলা, আর হিজড়া বা তৃতীয় লিঙ্গের
1230। এই মিলিয়ে হচ্ছে 12,63,07,504। পদত্যাগ করেছেন অনিয়মের অভিযোগে অভিযুক্ত হাইকোর্টের বিচারপতি আখতারুজ্জামান। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত ও শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগেই নিজে থেকেই সরে দাঁড়ালেন তিনি। প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। সরকার পরিবর্তনের পর গত বছরের 16 অক্টোবর অনিয়ম ও দুর্নীতি সহ আওয়ামী লীগ সরকারের লেজুর বৃত্তির অভিযোগ ওঠায় আখতারুজ্জামান সহ 12 বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এরপর তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এর মধ্যে অপসারণ করা হয়েছে 2 জনকে এবং পদত্যাগ করেছেন 3 জন। 4 জনের বিষয়ে তদন্ত চলছে। বিচারপতি আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ আদালতে বেগম খালেদা জিয়াকে 5 বছর সাজা এবং তারেক রহমান সহ 5 জনকে 10 বছরের সাজা দিয়েছিলেন। চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে 4 জন মারা গেছেন। তারা সবাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে 122 জনে দাঁড়ালো। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 568 জন, যা এবছর একদিনে সর্বোচ্চ। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে বরিশালের বিভাগের রোগী 110 জন, ঢাকা বিভাগে 114 জন ও চট্টগ্রাম বিভাগে 93 জন। এছাড়াও ঢাকা দক্ষিণের 82 জন ও উত্তরে 67 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 31,476 জন, যার মধ্যে চলতি মাসেই ভর্তি হয়েছেন 10,496 জন আর আগস্ট মাসে মারা গেছেন 39 জন। নারীর প্রতিনিধিত্ব ছাড়া ঐক্যমত্য কমিশন পূর্ণাঙ্গ নয় বলে মন্তব্য করেছেন নারী সংহতি সহ সভাপতি তাসলিমা আখতার। বলেন, নারী, গণমাধ্যম ও শ্রম সংস্কার সহ 5টি কমিশনের প্রতিবেদনকেও গুরুত্ব দেওয়া হয়নি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। বলেন, আগামী সংসদে নারী পুরুষের সমান অংশীদারত্ব আশা করে নারী সংহতি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা অভিযোগ করেন, নারী, গণমাধ্যম ও শ্রম সংস্কার কমিশন সহ 5টি কমিশন ও নারী প্রতিনিধি ছাড়া ঐক্যমত্য কমিশন গঠন দুঃখজনক। আরও বলেন, সরকার এমন ঘটনা ঘটাতে থাকুক তা চায় না রাজনৈতিক অধিকার ফোরাম। আগামী সংসদে সংরক্ষিত 100 আসনে সরাসরি নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোতে কমপক্ষে 33% নারী প্রার্থী বাধ্যতামূলক করার দাবি জানানো হয়। বাস্তবায়ন করা যেতে পারে তার অনেকগুলো 3 মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে পর্যটক ও বনজীবীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে সুন্দরবন। বন বিভাগ জানায়, প্রতি বছর 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত 3 মাস সুন্দরবনে পর্যটন ও মাছ ধরা বন্ধ থাকে। এ সময় বনের মাছ, কাঁকড়া ও অন্যান্য প্রজাতির প্রজনন কাল হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বন্যপ্রাণীরা অবাধে বিচরণ করতে পারে এবং তারা নিরাপদে প্রজনন করতে পারে। সেই সাথে বনের নদী, খালে আগামীতে মাছের উৎপাদনও অনেকাংশে বেড়েছে বলে ধারণা করছে বন বিভাগ। সোমবার থেকে বনজীবী ও পর্যটকরা যথাযথ নিয়মকানুন মেনে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। জেলে এবং পর্যটকদের অনুমতির নিয়ম বহাল থাকবে। নিরাপত্তার স্বার্থে বনরক্ষী দল সবসময় টহলে থাকবে বলে জানিয়েছে বন বিভাগ। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে প্রথমবারের মতো দেশের সব ব্যাংকের বহি নিরীক্ষকদের জন্য নিরীক্ষকের ফি ঠিক করে প্রজ্ঞাপন জারি করেছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল FRC। রোববার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে FRC। এতে বলা হয়েছে, প্রতিটি ব্যাংকের মোট সম্পদ, ঝুঁকিপূর্ণ সম্পদ ও আমানতের ভিত্তিতে অডিটরদের জন্য সর্বোচ্চ সর্বনিম্ন ফি নির্ধারণ করা হয়। মোট সম্পদ বা ঝুঁকিপূর্ণ সম্পদের স্তর এবং কর্মঘণ্টার ভিত্তিতে অডিট ফি নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ফি 14,38,724 টাকা এবং সর্বোচ্চ 70,33,763 টাকা। অডিটর এবং ব্যাংক আলোচনা করে নিরীক্ষা ফি নির্ধারণ করতে পারবেন। এতদিন ব্যাংকগুলোতে নিরীক্ষার জন্য ফি নির্ধারিত না থাকায় প্রতিষ্ঠান ও নিরীক্ষকদের মধ্যে সমঝোতার ভিত্তিতে ফি নির্ধারণ করা হতো। পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসায় দেশে শুরু হলো রোবটের ব্যবহার। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা। কেন্দ্রটিতে আপাতত জুলাই গণঅভ্যুত্থানে আহতদের থেরাপি দেওয়া হবে, আর ঔষধ প্রশাসনের অনুমতি পেলে সাধারণ রোগীদেরও সেবা দেওয়া হবে।
রোবট ও এআই প্রযুক্তি দিয়ে ফিজিওথেরাপি সেবা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই প্রথম পরীক্ষামূলকভাবে চালু হলো 57টি রোবট। এসব রোবটের মধ্যে 22টিতে ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তি। রোগীর চলাচল, অঙ্গের নড়াচড়া ও তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় থেরাপি দেবে যন্ত্রটি। জুলাই গণঅভ্যুত্থানে আহত হন 20,000-এর বেশি মানুষ। এদের অনেককে ফিজিওথেরাপির জন্য বিদেশে পাঠানো হয়। স্বাস্থ্য উপদেষ্টা বললেন, এখন দেশেই তারা থেরাপি নিতে পারবেন। কেউ হাত হারাচ্ছে, কেউ পা হারাচ্ছে, কেউ ব্রেন ইনজুরি হয়ে যাচ্ছে, কেউ স্পাইনাল কর্ড নষ্ট হয়ে যাচ্ছে। তো এদেরকে ট্রিটমেন্ট করার জন্য এই যে একটা বড় সুযোগ আমাদের সামনে আসলো, এইটাকে আমরা যেন কাজে লাগাতে পারি, আর এটা সবকিছু যেন ঢাকা কেন্দ্রিক হয়ে না যায়। 30 কোটি টাকার রোবোটিক যন্ত্র উপহার দিয়েছে চীন। চিকিৎসক সহ 27 জনকে প্রশিক্ষণ দিয়েছে দেশটি। জুলাই আন্দোলনে আহতদের জন্য আমরা মর্মাহত। তাদের চিকিৎসায় কাজে আসবে এই রিহ্যাবিলিটেশন সেন্টার। এটি সচল রাখতে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। এই সেন্টারে দিনে 50 জনের বেশি সেবা নিতে পারবেন। ফলে স্ট্রোক, সড়ক দুর্ঘটনা ও মেরুদণ্ডে আঘাত পাওয়া রোগীরাও এখানে থেরাপি নিতে পারবেন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।